স্বাগত আরেকবার, দেখছেন রেডি টু স্পিক। দেশের নানা জেলা থেকে রাজধানীতে কোরবানি পশু আনতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা। মহাসড়কে রীতিমতো চেকপোস্ট বসিয়ে তোলা হচ্ছে টাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কৃত্রিম যানজট তৈরি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করছেন চালকরা। এই টাকা তোলা হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে, কখনো কখনো পুলিশের নামেও তোলা হয় টাকা। যশোর থেকে ঢাকা আসার পথে অন্তত 7টি জায়গায় তোলা হয় টাকা। ট্রাক প্রতি 50 থেকে 500 টাকা করে নেওয়া হয় এক একটি জায়গায়। মালিক সম্মতি নেয়, হয়তো ধরেন 100 টাকা নেয়, 50 টাকা নেয়, যা মানে জায়গায় জায়গায় নেয় এইভাবে। পুলিশ ট্রাক হিসেবে নয়, টাকা নেয় গরু প্রতি। ট্রাক থেকে যে টাকা নিচ্ছেন এটা কেন? এভাবে টাকা দিতে দিতে এক একটি গরুর পেছনে বাড়তি খরচ হয়ে যায় 1000 টাকা। আর এই টাকা ক্রেতাদের কাছ থেকেই তোলে কারবারিরা। খালিতে ধরে যশোর পর্যন্ত 5-7 জায়গা নেই, 50 টাকা থেকে শুরু করে 200 টাকাও আছে, 100 টাকাও আছে। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে না পুলিশও, তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগ চেপে যান বাহিনীর কর্মকর্তারা। প্রকাশ্য চাঁদাবাজি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছে যদি কারোর কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। দৌলতদিয়া ঘাটে এই সময় ঢাকা আসার পথে এমন যানজট বাঁধার কথা না, কিন্তু পশুবাহী ট্রাক থেকে টাকা আদায়ে গাড়িগুলোর দীর্ঘ জট বাঁধায় ঘাটের কর্মীরা। ফেরিতে ট্রাক আগে তোলার নামে এক একটি গাড়ি থেকে আদায় করা হয় 600 থেকে 1000 টাকা। এরা যে সমস্ত টর্চারিং চালায়, মনে করেন টাকা কম দেবো, টিকিট দেবে না। অতিরিক্ত চাঁদাবাজদের নিজেও গরু কিনে পার করে পারতেছি না আমরা। এটা কেবল এই বছরেরই সমস্যা না, কিন্তু চোখ বুজেই থাকে বিআইডব্লিউটিসি। আমার জানা মতে চাঁদাবাজির সুযোগ নাই। আমি যতদূর পারি আমি টেক কেয়ার করতেছি। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক জনাব আসাদুজ্জামান মিয়া। জনাব আসাদুজ্জামান মিয়া, চেকপোস্ট বসিয়ে প্রকাশ্যেই রাজধানীমুখী গরুবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। শ্রমিক সংগঠন আর পুলিশের নামেই আসছে এই চাঁদা। চাঁদার এই টাকা কি পুলিশের কাছে আসলেই আসছে? জনাব আসাদুজ্জামান। জি, জনাব আসাদুজ্জামান, আমরা আপনার কাছে জানতে চাইছি যে চেকপোস্ট বসিয়ে প্রকাশ্যেই রাজধানীমুখী গরুবাহী যানবাহনগুলি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদা আদায় করা হচ্ছে পুলিশ এবং শ্রমিক সংগঠনের নামে। পুলিশের কাছে সত্যি এই টাকা আসছে কিনা, জনাব আসাদুজ্জামান মিয়া? আপনাকে ধন্যবাদ। আসলে এবার মহাসড়কে পশুবাহী ট্রাক সহ অন্য পরিবহন থেকে যাতে চাঁদা আদায় করা না হয় সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। জেলা পুলিশকে, হাইওয়ে পুলিশকে এই ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবে শ্রমিক বা পুলিশের নামে কোনোভাবে কেউ যাতে চাঁদা তুলতে না পারে সেটা বলা হয়েছে। মোরওভার আমরা পুলিশ হেডকোয়ার্টার্স, আমাদের সদর দপ্তর এবং জেলা থেকেও আমরা কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা নিয়োগ করেছি এই ধরনের চাঁদাবাজি প্রতিরোধ করার জন্যে। তো আমাদের কাছে এই ধরনের কোনো নিউজ এ পর্যন্ত আসেনি, তবে হ্যাঁ, বিচ্ছিন্ন দু একটি ঘটনা আমাদের কাছে অলরেডি রিপোর্ট হয়েছে যে এই ধরনের চাঁদাবাজি করা হয়েছে, এবং যেগুলো রিপোর্ট এসছে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করছি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এই কুরবানি পশুবাহী ট্রাকে যাতে চাঁদাবাজি না হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি এবং নিবিড় পর্যবেক্ষণে আমরা বিষয়টাকে রেখেছি। আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যে মানে দেশের বিভিন্ন জায়গায় রাজধানীগামী এই রাজধানীতে আসা এই পশুগুলির ট্রাকে আসলে নানা রকম চাঁদাবাজি করা হচ্ছে। আমরা কিছু ছবিও দেখলাম তাতে, এবং রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কৃত্রিম যানজট তৈরি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আমরা পাচ্ছি। আপনাদের কাছে কি এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত আসে নাই? হ্যাঁ, আমাদের কাছে বিচ্ছিন্নভাবে দু একটি খবর আসেনি তা নয়, এটা এসছে। আপনি জানেন 10,000 কিলোমিটার মহাসড়ক আছে সারা বাংলাদেশে। সব জায়গায় আমরা কিন্তু আমাদের এই সিভিল একটা টিম, গোয়েন্দা দলকে আমরা নিয়োজিত করেছি জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের বাইরে, এটা আমরা হেডকোয়ার্টার থেকে। এবং যখনই আমরা এ ধরনের কোনো চাঁদাবাজি সংবাদ পাই, এটা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আপনার রিপোর্টে যেটা দেখলাম যে দৌলতদিয়া ফেরিঘাটে যে চাঁদাবাজি, এটি মহাসড়কে
কিনা বা ফেরিঘাটে কিনা এটা আমাকে দেখতে হবে, বাট এইটা দেখে আমরা অবশ্যই খুব দ্রুত ব্যবস্থা নিব। তবে ওভারঅল হাইওয়ে মহাসড়কে যাতে কোনোভাবে কেউ চাঁদাবাজি না করতে পারে সেই জন্যে কয়েক স্তরে আমাদের কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং তদারকি করা হচ্ছে। হাইওয়ের দুর্ঘটনা, চাঁদাবাজি, ডাকাতি প্রতিরোধে যে সিসি ক্যামেরা বসানোর কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই, মোটামুটি 2 বছরের সময় ধরে প্রায়, এটা কত দূর এগিয়েছে এখন সেই সিসি ক্যামেরা বসানোর উদ্যোগটা হাইওয়ে এবং অন্যান্য জায়গায় চাঁদাবাজি রোধে? জানাব আসুজ্জামান। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সিসিটিভি নয়, আমরা আরো উন্নত ধরনের টিভি ক্যামেরা বসিয়েছি ইতিমধ্যে মহাসড়কে। এটা আইপি ক্যামেরা, ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা। এটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা এবং টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ মহাসড়কের 20টা পয়েন্টে টোটাল 80টা আইপি ক্যামেরা লাগানো হয়েছে। এবং আমরা ঢাকা থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এবং জেলা হেডকোয়ার্টার থেকে আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস মনিটরিং করি। যেমন কালকে গভীর রাত পর্যন্ত আমি মনিটরিং কাজকে হোল ডে আমি কিন্তু এই মহাসড়কগুলো মনিটরিং করতেছি, যে এলাকাগুলো আমাদের আইপি ক্যামেরা ইতিমধ্যে আমরা স্থাপন করেছি। তো এখানে আমরা একদিকে যেমন যানজটটা নিরসন করতে পারছি, আমাদের হেল্প করছে প্রযুক্তি, অন্যভাবে যে কোনো ধরনের অপরাধ, যাত্রী সাধারণ নিরাপত্তা এবং যানবাহন থেকে যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনাও কিন্তু ইতিমধ্যে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। যে জনাব আসুজ্জামান, আপনি 10,000 কিলোমিটার হাইওয়ের কথা বলছিলেন, সেই হাইওয়ের মধ্যে কতখানি জায়গায় এই ইন্টারনেট প্রোটোকল ক্যামেরায় কভার করা গেছে এই পর্যন্ত? না, এটা আসলে বলার মতো তেমন বড় জায়গা কভার করা যায়নি। এটি প্রাথমিকভাবে আমরা যে কার্যক্রম শুরু করেছি প্রযুক্তি নির্ভর পুলিশিং, সেটি মূলত এই ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তবে আগামীতে এটি যাতে অপরাধ নিয়ন্ত্রণে। আপনারা কত শতাংশ জায়গা কভার করেছেন বা কত শতাংশ জায়গা কভার করতে চাচ্ছেন খুব নিকট ভবিষ্যতে? কারেক্ট। আমরা এই ঈদুল আজহার পরেই ইনশাআল্লাহ আমরা মহাসড়কগুলোতে গুরুত্বপূর্ণ স্থান যেমন ঢাকা চিটাগং, ঢাকা আপনার টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট, এই সড়কগুলো ইনশাআল্লাহ আমরা আশা করি 2-3 মাসের মধ্যে আমরা টোটাল কভার করব। বাট এই পর্যন্ত আমরা 5টি জেলাকে আওতায় নিয়ে আসতে পেরেছি। এগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা এবং টাঙ্গাইল জেলা। জনাব আসুজ্জামান মিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক জনাব আসুজ্জামান মিয়া। কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফের বৌদ্ধ মন্দিরে সন্ত্রাসী হামলার 2 বছর পূর্ণ হচ্ছে আজ। এখনো বিজিবি ও পুলিশ পাহারা আছে এইসব বৌদ্ধপল্লীতে। 2012 সালের 29 সেপ্টেম্বর রাতের ওই হামলায় জড়িত স্থানীয় প্রভাবশালীরা আইনের আওতায় না আসায় এখনো আতঙ্ক কাটছে না সেখানে। দেশ বিদেশের চাঞ্চল্য সৃষ্টিকারী সেই জঘন্যতম হামলা আর আগুনের ঘটনায় কক্সবাজারের 4 থানায় মামলা হয় 19টি। এসব মামলায় এজাহার নামী আসামি ছিল 375 জন। অবশ্য তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় 948 জনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠিত সরকারের প্রশাসনিক ও বিচারিক কমিটি যাদের হামলাকারী হিসেবে চিহ্নিত করে তাদের অনেকেরই নামে আসেনি পুলিশের অভিযোগপত্রে, এমন দাবি বৌদ্ধ নেতাদের। 29 সেপ্টেম্বরের ঘটনায় যারা অভিযুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যখন আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখি তখন আমাদের মনে যে আতঙ্কটা রয়ে যায়। মামলায় গ্রেপ্তার 523 জনের সবাই কারাগার থেকে বেরিয়ে গেছেন জামিনে, পালিয়ে বেড়াচ্ছেন আরো 78 জন। তাই আতঙ্ক কাটছে না বৌদ্ধপল্লীতে। বিজেপির মাধ্যমে, আর্মির মাধ্যমে পাহারা দিচ্ছে, আমরা সুখে আছি, কিন্তু ভবিষ্যতে আমরা আরো সঠিকভাবে পাহারা, নিরাপত্তা চাই। তবে পুলিশ বলছে হামলাকারী হিসেবে অনেকের নাম আসলেও উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি তাদের। আইদার আপনাকে শুনতে হবে, নাহলে আপনাকে দেখতে হবে, অথবা জনশ্রুতি থাকতে হবে যে লোকটা মামলা জড়িত। এখন যদি স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ না থাকে তাহলে তো কাউকে আপনার চার্জশিট করা যাবে না। আর বৌদ্ধপল্লীতে স্বাভাবিকতা আনতে এখনো পাহারা দেওয়ার কথা স্বীকার করে পুলিশ প্রশাসন। আমরা সেই দায়িত্বটুকুই পালন করছি। বিশেষ সম্প্রদায়কে বিশেষ নিরাপত্তা নয়, বরং সকল মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য সেখানে আমরা টহল জোরদার করছি।
পুড়িয়ে দেয়া মন্দিরের জায়গায় নতুন বিহার হয়েছে। মিয়ানমার আর থাইল্যান্ড থেকে এসেছে নতুন নতুন বুদ্ধ মূর্তিও। তারপরও এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের মনে শান্তি নেই, স্বস্তি নেই। তারা আছেন এক ধরনের আতঙ্কে, কারণ সেই বয়াল রাতের হামলায় যারা জড়িত ছিল আর নেপথ্য থেকে যারা কলকাঠি নেড়েছিল তাদের কেউ গ্রেপ্তার হয়নি, আসেনি আইনের আওতায়। আর আশঙ্কার বিষয় এটি। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার।